আসসালামাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদেরকে গত শুক্রবার একটা ভিডিও আপলোড দিছিলাম। তার মধ্যে সেটা হচ্ছে যে ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক এবং ডিএসসি ইন্ডেক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এবং বলছি যে মার্কেট আমাদের বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে আমি আপাতত দেখতেছি যে আরও প্রায় 150 পয়েন্টের মতো মার্কেট উপরের দিকে 100 থেকে 150 পয়েন্টের মতো মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এর মধ্যে মার্কেটে হয়তো মাঝে মধ্যে দুই একটা ক্যান্ডেল এমন তৈরি হবে যখন মার্কেট ডিসিশন নিতে পারবে না যে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। সাপোজ এরকম হবে যে মার্কেটের ওপেনিং এবং ক্লোজিং সমান হবে। যদি দেখার চেষ্টা করেন জুন মাসের 30 তারিখে একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেই জায়গায় মাত্র 1.4 পয়েন্ট নেগেটিভ ছিল। তারপরে আবার 8 জুলাইয়ে মাত্র 5% পজিটিভ হয়েছিল। সেই সময় কিন্তু একটু নেগেটিভ দেখানোর চেষ্টা করছে এবং 30 তারিখেও নেগেটিভ দেখানোর চেষ্টা করছে। 30 তারিখের পরে 8 তারিখ আর 8 তারিখের পরে আজকে দেখানো আজকে 13 তারিখ। তো 13 তারিখে মার্কেট কিছুটা নেগেটিভ ছিল, অর্থাৎ 1.6 পয়েন্টের মতো নেগেটিভ ছিল। সো মার্কেট এইরকম যদি থাকে আমরা আশা করতে পারি যে আগামীকালকে বা 2-1 দিন পরে হয়তো বা মার্কেট এই জায়গা থেকে আবার বড় একটা ক্যান্ডেল তৈরি করবে। তো আজকে মার্কেটের এই পতনের পিছনে মেইন বেশিরভাগ শেয়ারই কিন্তু আজকে পজিটিভ ছিল, বাট ব্যাংকিং সেক্টরের কয়েকটা ব্যাংকের জন্য ব্যাংকিং সেক্টরের মোটামুটি একটা প্রফিট টেকিংয়ের জন্য আজকে মার্কেটটা নেগেটিভ ছিল। যদি আপনারা আমার গতকালকে ভিডিওটা দেখেন, গত পরশু দিনের ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সেই জায়গায় আমি বলছিলাম কিন্তু ব্র্যাক ব্যাংক 60 টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে যদি ব্রেক করতে পারে মার্কেট কিন্তু ব্যাংকিং সেক্টরে আরেকটা লিড আমরা দেখতে পারবো। আর যদি এই জায়গা থেকে মার্কেট কিছুটা কারেকশন করে তাহলে ওভারঅল মার্কেটে আমরা কিছুটা স্থবিরতা দেখতে পারবো, বাট অন্যান্য সেক্টরে যে মুভমেন্ট হবে সেই মুভমেন্টের জন্য হয়তো বা আমরা মার্কেটকে বেশি একটা নিচে দেখব না। 5000 পয়েন্টের নিচে আশা করি যাবে না। তাহলে এই জায়গায় দুইটা বিষয় হতে পারে। একটা বিষয় হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে বর্তমানে যে একটা কারেকশন আছে, সাপোজ আমি গতকালকে বলছিলাম যে ব্র্যাক ব্যাংকের কথা, ব্র্যাক ব্যাংকের যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে সেই রেজিস্ট্যান্সের জন্য হয়তোবা 2-1 দিন এই জায়গায় আমরা একটু পর্যবেক্ষণ করব। যদি দেখি যে ব্র্যাক ব্যাংক 60 টাকাকে ব্রেক করতে পারতেছে এবং অসম্ভব না ব্রেক করাটা, তাহলে মার্কেট কিন্তু আবার ফুল একটা বড় একটা ক্যান্ডেল দেওয়ার জন্য প্রস্তুত, একটা না কয়েকটা ক্যান্ডেল দেওয়ার জন্য প্রস্তুত হবে এবং ব্যাংকিং সেক্টরে আবার মুভমেন্ট চলে আসবে এবং ওভারঅল মার্কেটেও কিন্তু বড় একটা মুভমেন্ট চলে আসবে। তো আজকে আমরা চেষ্টা করব পূবালী ব্যাংক এবং প্রাইম ব্যাংক এই দুইটা ব্যাংক নিয়ে আলোচনা করার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং উত্তরা ব্যাংক এগুলোর পরবর্তী অবস্থানে যদি আমি বলি পূবালী ব্যাংক এবং প্রাইম ব্যাংকে অবস্থান দেওয়া যায়, কারণ তাদেরও ফান্ডামেন্টাল খুব ভালো, স্ট্রং এবং তাদের ডিভিডেন্ড পলিসিও খুব সুন্দর। তবে যদি দেখেন পূবালী ব্যাংকের বিগত 15 সাল থেকে সর্বোচ্চ লোয়েস্ট পজিশনে ছিল সে 16 টাকা 50 পয়সা এবং সেই বছর সর্বনিম্ন ছিল 16 টাকা 50 পয়সা বা 30 পয়সা এরকম, এবং সেই জায়গা থেকে পরবর্তীতে 2018 সালের 17 সালের ডিসেম্বরের দিকে 32 টাকা পর্যন্ত চলে যায়। অর্থাৎ এই জায়গায় মোটামুটি আপনার 1.5 বছরের মাথায় কিন্তু পূবালী ব্যাংক এই জায়গায় একটা ডাবল প্রফিট জেনারেট করে দিয়েছিল। তারপরে মার্কেট আবার নিচের দিকে আসে এবং 20 টাকা পর্যন্ত 20.5 টাকা পর্যন্ত সে আসে বা 20 টাকা পর্যন্ত আসে এবং সেই জায়গা থেকে মার্কেট আবার কিন্তু 31 টাকা পর্যন্ত যায় এবং সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে দীর্ঘ সময়ে এই দুইটা
ডাউনকে যদি টপ বটমকে যদি আমরা যোগ করি এবং যোগ করে যদি এটাকে বর্ধিত করলে দেখা যাবে যে মার্কেট লাস্ট লো যেটা 24 পর্যন্ত আসে এবং 24 থেকে মার্কেট কিন্তু উপরের দিকে গেছিলো 30 টাকা পর্যন্ত, 30 টাকা পর্যন্ত গেছে এবং পরবর্তীতে ডিভিডেন্ড ডিক্লারেশনের জন্য যদি পূবালী ব্যাংক দেখেন লাস্ট 28টা ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাত্র ব্যাংকিং সেক্টরে যে জায়গায় অলমোস্ট দুর্বল কোম্পানি অনেকগুলো কোম্পানি 15-20% রিটার্ন জেনারেট করছে, সেই জায়গায় পূবালী ব্যাংক মাত্র নিয়ার অ্যাবাউট 10%-এর মতো পূবালী ব্যাংক পজিটিভ করতে পারছে। তার মানে সে তার যে পূর্ববর্তী 28 টাকা রেঞ্জ পর্যন্ত এখনও যায় নাই, এখনও ওই জায়গায় যাইতে তার অনেক বাকি আছে। সো পূবালী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্লো ডাউন একটা সিচুয়েশন চলে আসতেছে। তার যদি আমরা ডাইরেক্টর হোল্ডিং দেখি, ডাইরেক্টর হোল্ডিং এই মাসেও আমি দেখলাম যে প্রায় 2%-এর মতো কমে গেছে এবং সেটা 30%-এর নিচে চলে আসছে, 28.something হবে ডাইরেক্টর হোল্ডিং, যেটা গত মাসে 30%-এর উপরে ছিল। সো এই জায়গায় কিন্তু আমি একটা নেগেটিভনেস পাচ্ছি, বাট ওভারঅল ব্যাংকের যে একটা সুনাম আছে তা কিন্তু এখনও অব্যাহত আছে। বাট তার এই যে ডাইরেক্টর হোল্ডিং কমে যাওয়া, সেই জন্য হয়তো বা মার্কেটে আমরা এটার তেমন একটা মুভমেন্ট দেখতে পাই নাই। ওকে, তবে এই স্টকটা সাধারণত 30 টাকা পর্যন্ত আমরা বর্তমানে আশা রাখতে পারি যাবে। তারপরে যে একটা স্টক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইম ব্যাংক। তো ব্যাংক 5টার মধ্যে যদি আমি ধরি, সবচেয়ে গ্রোয়িং ব্যাংক 1 নম্বরে আসবে ব্র্যাক ব্যাংক, আর গ্রোথ স্টকে যদি ধরি 2 নম্বরে অবশ্যই প্রাইম ব্যাংকে আমি আমার নিজের লিস্টে রাখবো। ঠিক আছে, তো প্রাইম ব্যাংকে যদি আমি লাস্ট তার একদম বটম থেকে যদি আমি অ্যানালাইসিস করি, তার বটম 21 টাকা 30 পয়সা পর্যন্ত আসছিল বা আর একটু নিচেও থাকতে পারে, সেই জায়গা থেকে তার হাই অলমোস্ট 20%। ঠিক আছে, তো তার মোটামুটি অনেক ভালো একটা রিটার্ন জেনারেট করে দিছে। এখন হয়তো বা আজকে ব্র্যাক ব্যাংকের কিছু কারেকশন হয়েছে, সেই সাথে প্রাইম ব্যাংকেরও কিছু কারেকশন হয়েছে, বাট বর্তমানে যে অবস্থানে আছে, যদি স্টকটা তার 25 টাকা লেভেলটাকে ধরে রাখতে পারে, আমি বলতেছি খুব আশাবাদী যে এটা আরও অনেক বেশি উপরে ওঠার সম্ভাবনা আছে। তার উইকলি চার্টে আমরা দেখব যে তার কোনো বাধা আছে কিনা। সেরকম যদি দেখার চেষ্টা করি তাহলে 2016 সালে তার সর্বনিম্ন যেই প্রাইসটা ছিল সেটা নিয়ার অ্যাবাউট 13 টাকা 40 পয়সার কাছাকাছি, এবং সেই জায়গা থেকে 17 সালের অক্টোবর মাসে 29 টাকা পর্যন্ত চলে যায়, 30 টাকা পর্যন্ত চলে যায়। তার মানে অলমোস্ট 2.5 গুণ বৃদ্ধি পায়। দেন এই জায়গা থেকে একটা খুব শার্প একটা কারেকশন করে এবং মার্কেট চলে আসে নিয়ার অ্যাবাউট 15 টাকার কাছাকাছি, সেই জায়গা থেকে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করে পরবর্তীতে আবার কারেকশন করে, অর্থাৎ মার্কেটে এই লেভেলটা কারেকশন করে নিয়ার অ্যাবাউট 19 টাকা। সো এই জায়গায় কিন্তু মার্কেট অনেকবার কারেকশন করছে। সো এটা কিন্তু পরবর্তীতে আমরা এই জায়গায় দেখতে পাই যে ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। 19 টাকা জোনটা প্রাইম ব্যাংকের জন্য বর্তমানে না, অনেক ভালো একটা, আমাদের যে কোভিডের সময় গেছে বা 2022 সাল গেছে, অনেক মহামারী অনেক ক্রাইসিসের মধ্যেও কিন্তু এটা একটা সাপোর্ট জোন ছিল। সো 19 টাকা প্রাইম ব্যাংকের জন্য অবশ্যই একটা সাপোর্ট থাকবে। তারপরে যদি আমরা দেখি যে মার্কেট তৃতীয়বার নিচে যখন আসে এবং সেই জায়গা থেকে মার্কেট ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি করছিল।
এবং সেই জায়গার মধ্যে আবার রেজিস্ট্যান্স ফিল করছে, ফিল করে ধীরে ধীরে কিন্তু তার যে আপ অ্যান্ড ডাউন কিন্তু ধীরে ধীরে কিন্তু তার আপ অ্যান্ড ডাউন মোমেন্ট টাইম রেঞ্জ কিন্তু নিচের দিকে কমে আসতেছে। তো এই উপরের যে রেজিস্ট্যান্স লাইনটা আছে সেটাকে যদি সে ব্রেক করতে পারে, নিয়ার অ্যাবাউট আমরা তো 25 টাকা আছি, 25 টাকাকে যদি সে স্ট্রং সাপোর্ট হিসাবে পায়, আগামী এক সপ্তাহ যদি 25 টাকার উপরে থাকে এবং সে জায়গায় যদি সাপোর্ট পায়, আমরা খুব আশাবাদী যে এই স্টকটা 30 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সো যদি প্রাইম ব্যাংক এবং পূবালী ব্যাংক দুইটাকে যদি আমি ফান্ডামেন্টালি বা টেকনিক্যালি বলার চেষ্টা করি, উভয় দিক থেকে প্রাইম ব্যাংক পূবালী ব্যাংক থেকে বেটার অবস্থানে আছে এবং সামনের দিকে আমরা আশাবাদী যে এটা 30 টাকা 50 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে বা এর চেয়েও বেশি উপরে যেতে পারে। যেহেতু একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এই ট্রায়াঙ্গেলটাকে ব্রেক করার চেষ্টা করতেছে। যদি আমরা ডেইলি ক্যান্ডেলে দেখি তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। ডেইলি ক্যান্ডেলে দেখি তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল লাইনটা যে লাইনটা ছিল সেই লাইনটাকে নিয়ার অ্যাবাউট আমরা 7 তারিখ 8 তারিখে খুব ভালোভাবেই ব্রেক করতে পারছে মার্কেট। এখন দেখার বিষয় হচ্ছে যে মার্কেট এই জায়গায় সাপোর্ট নেয় কিনা, এবং সাপোর্ট যদি নেয় 25 টাকার আশেপাশে, দেন অবশ্যই এটা ভালো একটা মুভমেন্টামের জন্য প্রস্তুত হবে। সো এটার দিকে একটু ফোকাস রাখা যেতে পারে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।